হৃদিতার চোখ বেয়ে অশ্রুধারা বইছে। মায়ের পরিবার সম্পর্কে তার কখনো কোনো ধারণা ছিল না। হৃদিতা মাকে যখন বলতো তার নানু বাড়ি কথা, তখন মা বলতো, হৃদু, আমার কেউ নেই, আমি একজন এতিম, একমাত্র তুই ছাড়া আমার কেউ নেই। তার মা কষ্ট পেত, কান্না করত দেখে। ছোট হৃদিতা কখনো আর নানু বাড়ির ব্যাপারে কিছু জিজ্ঞেস করতো না। তাহলে এমন কি হয়েছে যার জন্য মা নিজেকে এতিম বলে? সে ছলছল চোখে তাকিয়ে রইল তীরার দিকে। তীরা চৌধুরী হৃদিতার মুখখানা দেখে আবারও বলতে শুরু করলেন অতীত। তখন সন্ধ্যায় আয়োজন চলছে হলুদ সন্ধ্যার। আমাকে দিয়ে এসে একটা শাড়ি দিয়ে গেছে পরার জন্য, কিন্তু এমন কম দামি শাড়ি আমার পছন্দ হয়নি, তাই পরিনি। নিজের একটা শাড়ি পরেই বেরিয়ে এলাম রুম থেকে। দিয়া সহ সবাই বারবার বলছিল কেন তাদের দেওয়া শাড়ি পরিনি। আমি মিথ্যে বললাম, শাড়ির আঁচলটা একটু ছেঁড়া ছিল তাই পরিনি। তিশার মা লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইলেন, আমি ফর্মালিটি রক্ষা করলাম। এরপর দেখি সেই নিয়ে দিয়াকে বেশ কথা শুনিয়েছি তিশার মা। মেয়েটা উদাস হয়ে তাকিয়েছিল, শুধু কিছু বলেনি। হলুদ সন্ধ্যের পর চারদিকে তখন পরিবেশ শান্ত। আমি গরমে অতিষ্ঠ হয়ে খোলা জায়গায় দাঁড়াবো বলে ছাদে আসতেই দেখি দুটো মেয়ে ছাদের এক কোনায় বসে কিছু একটা করছে। মেয়েটা ছিল রাইফা আর দিয়া। রাইফা বকবক করছে আর দিয়া খাচ্ছে। তুই কি বলতো, একটু বলবি আমায়? তুই কি আদৌ মানুষ? কেন, আমাকে কি তোর পেতনি মনে হয়? হ্যাঁ হয়, বিনা দোষে শাস্তি পেতে ভালোবাসিস বুঝি? আহা, খেতে দে তো, খিদায় পেট চু চু করছে। সে তো করবেই, সেই সকালে খেয়েছিস, সারাদিন এটা ওটা করে বেড়াচ্ছিস, তার উপর আন্টি আবার বিনা দোষে শাস্তি দিয়েছে। বাদ দে তো, আমার অভ্যাস আছে। কিসের? বিনা দোষে শাস্তির নাকি না থেকে খাওয়ার? দুটোই। আন্টিকে সত্যি কেন বললি না তুই? শাড়িটা দেখে নিয়ে দিয়েছিলি আমির ভাইয়ার বউকে। বললেও কি আম্মুকে আমার কথা শুনতো? বড়লোকদের যত সব পায় তারা, তুই সবচেয়ে ভালো শাড়িটাই তো দেখে দিলি, অথচ ওনার কাছে যেতেই ছিঁড়ে গেল। আহা, বাদ দে না বোন, হয়তো ওনার পছন্দ হয়নি তাই এমনটা বলেছে। ওনার পছন্দ হয়নি অথচ শাস্তি তুই পেলি, বুঝি না। আমির ভাই তিশা আপুকে রেখে এমন মেয়েকে কেন পছন্দ করলো? দেখতেই সুন্দর কিন্তু মনটা অসুন্দর। এসব ছাড়, ভবিষ্যতে কিন্তু তোকে ওই বাড়িতেই থাকতে হবে আরফিন ভাইয়ের বউ হিসেবে। দূর ছেমরি। এখন ধুর, পরে তুমি আমি বহু দূর। বুঝি বুঝি, সবই বুঝি। বলেই খিলখিল করে হেসে উঠল কিশোরী দিয়া। হাসবি না? আচ্ছা যা, হাসলাম না, কিন্তু তুই কিভাবে জানলি আমি না খেয়ে আছি? ভাইয়া বলল। তোর ভাই আজকাল আমার বেশ খোঁজ খবর রাখে। ব্যাপার কি, মাস্টার মশাই কালের প্রেমে পড়লো নাকি? তুই কালি বলেই তো আজকে ছেলেরা ড্যাব ড্যাব করে দেখছিল তোকে। তাই বুঝি? কই, তোর ভাই ছাড়া একটা পোলাও আমাকে বলল না। কি বলেছে ভাইয়া? তোর নিরামিষ ভাই বলেছে, এত সাজার কি আছে মেয়ে, মানুষকে হত্যা করার পায়তারা বুঝি? সত্যি? তো আমি ভাবলাম কোথায়, আরে ভাবি আপনি এখানে, কোনো কিছুর দরকার ছিল? না, তবে রাইফা তোমার ভাইয়ের চয়েস ভালো না। সেদিন রাইফা জবাবে কিছু বলার আগে দিয়া ওর হাত ধরে ফেলল। আসলে ভাবি, ওর ভাইয়ের চয়েস ফালতু, ঠিক আমির ভাইয়ের মতো। বলেই রাইফার হাত ধরে টেনে বেরিয়ে গেল দিয়া। আমি তখন রাগে ক্ষোভে ফুঁসছি, এই গাইয়া মেয়ে আমাকে অপমান করে গেল। সেদিন রাতে আমিরের সাথে আমার ঝগড়া হলো, রাতেই চলে যাব আমি। পরে তীব্র দাদি এসে আমাকে বিয়ের দিনটা থাকতে বলে চলে যায়। আমি দাঁতে দাঁত পিষে সহ্য করে রাতটা পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি বিয়ের আয়োজন চলছে। আমি বাধ্য হয়ে রেডি হয়ে নিচে নেমে এলাম। দিয়াকে দেখলাম সেই শাড়ি পরে ঘুরঘুর করছে, অথচ রাইফা কামিজ পরেছে। আমি বুঝলাম দিয়া নামক মেয়েটা হয়তো ইচ্ছে করে শাড়ি পরে ঘুরঘুর করছে। আমি নিচে এসে আমিরের পাশে বসলাম। একটু পরে বর চলে এলো। আপ্যায়ন করতে করতে পেরোলো ঘন্টাখানিক। আমি ভেবেছিলাম সেনাপ্রধান মানে হয়তো বুড়ো কোনো লোক হবে, কিন্তু লোকটা ছিল সুদর্শন পুরুষ। শ্যামবর্ণ পুরুষটি যথেষ্ট সুন্দর। এরপর শুরু হয় বিয়ে বিদায়। বিদায়ের সময় সে কি কান্না দিয়া তিশার।
এরপর বিদায় হতে আমি আসার জন্য জোরাজুরি করলে আমির আমাকে নিয়ে চলে আসে। ঠিক 2 দিন পর আসে তীব্রর দাদা দাদি আর আরফিন। শুনলাম আরফিনের বিয়ে নাকি রাইফার সাথে ঠিক করে এসছে। আমার কারো ব্যাপারে এত ইন্টারেস্ট ছিল না, তাই আমার কিছু যায় আসতো না কার বিয়ে ঠিক হয়েছে না হয়েছে। এরপর থেকে কাটতে থাকে সময়। আমি ইউনিভার্সিটি, ফ্রেন্ডস, পার্টি, ক্লাব নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আমির পড়াশোনার পাশাপাশি বাবার সাথে ব্যবসায় মনোযোগ দিল। আমির আমাকে কোনো কিছুর জন্য বাধা দিত না, মাঝে মাঝে বোঝাতো, কিন্তু আমি শুনতাম না। এরপর ঠিক 1 বছরের মাথায় আমি কনসেপ্ট করি, তবে এত তাড়াতাড়ি বাচ্চা আমার চায় না। তাই বাচ্চা নষ্ট করতে চাইলে আমির আমাকে বাধা দেয়। সবার জোরাজুরিতে বাধ্য হয়ে আমাকে বাচ্চাটা ক্যারি করতে হয়। আমির আমার বাইরে যাওয়া, ড্রিঙ্কস করা সবকিছু বাদ দিতে বলে। এই নিয়েও তার সাথে আমার তুমুল ঝগড়া হয়। এইটুকু বলেই থামলেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন। প্রেগনেন্ট হওয়ার কয়েক মাস পর আমার নায়িকা হওয়ার অফার আসে। এটা ছিল আমার ড্রিম। ডিরেক্টর ফোন করে আমাকে আসতে বলে, কিন্তু এতেও বাধা দেয় আমির। আমার রাগ জেদ আরও বেড়ে গেল। তখন আমার 8 মাস চলছে। একদিন হুট করে আমির হাজির হলো তিশাকে নিয়ে। তিশার তখন 7 মাস চলছে প্রেগনেন্সির। তিশাকে হুট করে দেখে আমি অবাক হলাম। একটু পরেই জানতে পারলাম তিশার হাজবেন্ড মিশনে গিয়ে প্রাণ হারিয়েছেন। সপ্তাহখানেক হয়েছে। তিশার অবস্থা খারাপ হচ্ছিল দেখে ডক্টর তাকে পরিবেশ পরিবর্তনের জন্য বলেছে। তাই তীব্র দাদি আর আমির তাকে এখানে নিয়ে এসছে। যেহেতু আমি পরিবারের ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিলাম না, তাই জানতাম না তিশার ব্যাপারে কিছুই। দিন গড়িয়ে মাসে পদার্পণ করলো। তখন আমি 9 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করেই অসহ্য ব্যথায় চিৎকার করে উঠলাম। বাড়িতে সেদিন কেউ ছিল না, সার্ভেন্ট ছাড়া। আমার চিৎকার শুনে তিশা ছুটে আসে। লিভার পেন উঠেছে আমার, পানি ভেঙেছে। তিশা আমাকে ওই অবস্থায় সার্ভেন্টের সাহায্যে হসপিটালে নিয়ে আসে, অথচ সে নিজেও 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমাকে ভর্তি করানোর পরেও অসুস্থ হয়ে পড়ে। ওকেও ভর্তি করানো হয়। আর আমার আগেই তিশা নর্মাল ডেলিভারি হয়, তাও 8 মাসে। অথচ আমাকে তখনও অবজারভেশনে রেখেছে ডক্টররা। পরের দিন সকালে আমাকে ওটিতে নেওয়া হয়। তখন সিজার করে তীব্র হয়। আমার অনিয়মের কারণেই আমার কষ্ট বেশি হয়েছিল। এরপর আমাকে বাসায় আনা হয়। তীব্রকে ফিডিং আমি করাতে চাইতাম না। অদ্ভুত লাগতো আমার, ভীষণ রাগ লাগতো। ছোট্ট ছেলেটা খাবারের জন্য কাঁদতো। এই নিয়ে তুমুল ঝগড়া হয় আমিরের সাথে। 7 দিনের ছেলেকে নিয়ে আমির প্রচণ্ড হতাশ ছিল। তোলা 2 দিনে খাইয়েও কি মায়ের মতো পুষ্টি পায়? তবে ছেলেটা খেত। দিনের বেশিরভাগ সময়ও দাদির কাছেই থাকতো, আর রাতে আমির সামলে নিত। আমার কোনো ঝামেলাই হতো না। সেদিন আমার বাড়ির লোক এসেছে। আমি সবাই বন্ধুদের সাথে দেখা করে ফিরছি। ড্রয়িং রুমে সবাইকে দেখে ঘাবড়ে গেলাম, বিশেষ করে বাবাকে দেখে। বাবার কোলে তখন ছোট্ট তীব্র খেলছে। সেদিন বাবা আমাকে বলেছিল সবকিছু শেষ করে না দিতে, পরে পস্তিয়ে আর কুল কিনারা পাবে না। ব্যাস এইটুকুই। এইটুকু কথার মানে তখন আমি বুঝিনি। এরপর একদিন ওই ডিরেক্টর আমাকে আবারও ফোন করে। আমি এবার কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। এটা নিয়েও আমিরের সাথে তুমুল ঝগড়া হয়। আমি রাগ করে বাড়ি থেকে চলে যাই। বন্ধুর বাড়িতে গিয়ে উঠি। তীব্রর তখন 1 মাস বয়স কেবল। আমি এতটাই নির্দয় মা ছিলাম, 1 মাসের ছেলের খোঁজ খবরও নিতাম না। জিম ফিটনেস নিয়ে পড়ে রইলাম। এর মাঝে আমির এসেছিল ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি। আমার চোখে তখন নায়িকা হওয়ার রঙিন স্বপ্ন। এরপর ঠিক 2 মাস পর আমি চৌধুরী বাড়িতে গেলাম। তিশা তখন 2 বাচ্চাকে একসাথে সামলে নিয়েছে। তীব্রর সাথে তীর। তীর তিশা ছেলে। ইভেন তিশা নিজেই তীব্রকে ব্রেস্ট ফিডিং করাতো। তীব্র নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য ডক্টর বলেছে এটা করতে। তিশার তখন 2 সন্তান। তীব্র তীর তখন ছোট্ট 3 মাসের ছেলে। আমি চৌধুরী বাড়িতে গিয়েছিলাম মূলত তীব্রকে নিজের কাছে নিয়ে আসতে, কিন্তু তীব্রকে দেয়নি তিশা। তিশা সেদিন বলেছিল, তীব্র এখনো অনেক ছোট আপু, ওকে নিয়ে গেলে অনেক সমস্যা হবে। তাছাড়া আপনি ব্যস্ত থাকলে তখন তীব্রর কি হবে? আমি সেদিন রেগে গিয়ে তিশাকে অনেক বাজে বাজে কথা শোনালাম। আমির আর তিশাকে নিয়েও অনেক বাজে কথা বললাম। সেদিন প্রথমবার আমির আমাকে থাপ্পড় মেরেছিল, আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল। আমিও জেদের বশে এর শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আমি কোর্টে যাব বলে হুমকি দিয়েছিলাম। আবারও থামলেন তীরা চৌধুরী। হাঁপিয়ে উঠেছেন যেন। খুক খুক করে কেশে উঠতেই হৃদি হন্তদন্ত হয়ে তীরাকে শান্ত হতে বলল। তীরা চৌধুরী কাশির কারণে কিছু বলতে পারলেন না। একটু পর ডক্টর এসে ইঞ্জেকশন পুশ করে গেলেন, রেস্ট নিতে বলল।
হৃদিতার মনে তখনও অনেক প্রশ্ন। রাইসা আন্টি তবে আমার মায়ের বান্ধবী? যদি বান্ধবী হয় তবে আমার মাকে এত ঘৃণা কেন করে? কি এমন করেছে আমার মা? প্রশ্ন অনেক কিন্তু উত্তর নেই। হৃদিতা ঘুমন্ত তীরা চৌধুরীর দিকে তাকিয়ে বসলো ওনার পাশে, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভিআইপি রুম, চারদিকে আধুনিক যন্ত্রে ঘেরা, মাঝে সাদা ফকফকা একটা বেড, সেখানেই ঘুমাচ্ছে তীরা চৌধুরী। এসির হালকা বাতাসে চারদিকের পরিবেশ ঠান্ডা ঠান্ডা, একদম নীরব শান্ত পরিবেশ হলেও হৃদির মন আজ অশান্ত, মনে চলছে ঝড় তুফান। উদয় হয়েছে অনেক প্রশ্ন, যার উত্তর না জানা অবধি শান্তি নেই তার। একদম নিস্তব্ধ রুমের কোনায় রাখা সোফায় বসে আছে হৃদিতা। এই মুহূর্তে হৃদির সবচেয়ে বেশি মনে পড়ছে তীব্রকে। হৃদি জানে না কিভাবে, কিন্তু তীব্র তার জীবন হয়ে দাঁড়িয়েছে। তার সকল কষ্টের একমাত্র শান্তিময় স্থান তীব্রর প্রশস্ত বুক। এই মুহূর্তে হৃদিতার মনে হচ্ছে তীব্রর বুকটা তার জন্য শুধু শান্তিময় নয়, বরং সবচেয়ে প্রিয়, যেখানে মুখ ডুবালে কোনো চিন্তা আসে না, ভাবনা আসে না, শুধু শীতলতায় ছেয়ে যায় মন মস্তিষ্ক। তীব্র যেন ম্যাজিক জানে, মুহূর্তের মধ্যেই তার মন ভালো করতে পারে, তার চিন্তা ভাবনা সব ম্যাজিক করে দূর করতে পারে। হৃদি দীর্ঘশ্বাস ফেলল। একটু পরেই রুমে ঢুকে বেশ বয়স্ক একজন ভদ্রলোক, সাথে একজন সুন্দরী রহমণী। হৃদিতা বয়স্ক লোকটাকে দেখে সালাম দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে চেনে না এদের, তবে আসার সময় লাবিব বলেছে এখানে তীব্রর নানু বাড়ির লোকজন আছে। হৃদিতার ধারণা তীব্রর নানু বাড়িরই কেউ হবে। তুমি তবে তীব্রর বউ? হৃদি হকচকিয়ে গেলেও মাথা নেড়ে সম্মতি দিল। জি। আমি কে জানো? হৃদিতা না সূচক মাথা নাড়তেই লোকটা হাসলেন, একটু থেমে বললেন, আমি তোমার নানা শ্বশুর হই, মানে তীব্রর নানু ভাই। চলো ওই দিকটাই বসি, তীরার ঘুমের ডিস্টার্ব হবে হয়তো। হৃদিতা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে সম্মতি দিয়ে বর রুমটার জানালা বরাবর রাখা আরেক সোফার দিকে এগিয়ে গেল। মেয়েটাও তাদের সাথেই এগিয়ে এলো। শুনলাম একাই নাকি কানাডা থেকে এসেছো? জি না, তীর ভাইয়া ওর সাথে এসেছে। তীব্র তোমাকে আসতে দিয়েছে? এটাই তো বড় ব্যাপার। আসলে উনি আমায় আসতে দিতে চায়নি, আমি ওনাকে না বলে বলতে পারেন ফাঁকি দিয়ে এসেছি। লোকটা হৃদিতার কথায় হাসলেন। হৃদিতা অবাক হয়ে তাকিয়ে আছে। ওনার হাসিটা কিছুটা যেন তীব্রর মতো। হৃদিতা ভালো করে দেখল ৭০ অর্ধ বয়স হলেও শক্তিশালী বলা চলে ওনাকে। যৌবনে বেশ তাগড়া যুবক ছিলেন, তা দেখেই বোঝা যায়। তীব্রকে ফাঁকি কিভাবে সম্ভব নাথবু? জি আসলে বুঝেছি, ভালোই কলঘাড়ি নেড়েছো তাহলে। হৃদি মাথা নিচু করে নিল, একটু পর বলল। আমার কি হয়েছে? বৃদ্ধা লোকটা সোফায় বসলেন, কথার উত্তর না দিয়ে বললেন, শুনলাম ডাক্তারি পড়ছো, তোমার বস যে একজন ডাক্তার সেটা জানো নিশ্চয়ই। জি। এই হসপিটালের মালিক কে এটা জানো? হৃদিতা ফ্যালফ্যাল করে তাকালো তীব্রর নানুর দিকে। এই হসপিটালের মালিককে এটা জেনে সে কি করবে, তবুও উত্তরে মাথা নেড়ে না বলতেই উনি বললেন, তীব্র চৌধুরী। হৃদিতা আহাম্মকের মতো তাকালো লোকটার দিকে। তীব্র চৌধুরী মানে তীব্র, এটা কিভাবে সম্ভব? তীব্র কখনো তো এসব ব্যাপারে তাকে জানায়নি। হৃদি দীর্ঘশ্বাস ফেলল। এই তীব্র চৌধুরীর মধ্যে এত রহস্য কেন? ভাবছো তীব্র যদি এই হসপিটালের মালিক হয় তবে সে কেন এখানে থাকে না? কেন হসপিটাল দেখাশোনা করে না? সে নিজেও একজন ডক্টর। হৃদি আনমনেই বলল, না, আমি তো ভাবছি এই তীব্র চৌধুরীর মধ্যে আরো কত রহস্য লুকিয়ে আছে। বৃদ্ধ লোকটি হাসলেন। হৃদিতা ওনার হাসি দেখে অবাক হলো। হওয়ার কথা নয় কি? ওনার একমাত্র মেয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে আর উনি হাসছে। তীব্রর নানু হৃদির অবাক হওয়ার চেহারা দেখে বললেন, ভাবছো মেয়ে অসুস্থ আর আমি হাসছি, তাই না? হৃদিতা চমকালো, ভরকালো বটে। আমতা আমতা করে কিছু বলার আগেই লোকটি আবারও বলল, তোমার বয়স হয়তো বেশি না, বুঝতে সময় লাগবে। হৃদি ফ্যাল করে আবারও তাকালো। এই লোকটার থেকে তীব্র লক্ষণ পাওয়া যাচ্ছে। বলতে চায় এক, বলে আরেক। কোন কথা থেকে কোন কথায় চলে আসে, এদেরকে বোঝা মুশকিল। হৃদি কিছু বলার আগেই নানু মুখটা গম্ভীর করে বললেন,
বুঝলে মেয়ে, বয়স অনেক হয়েছে, এই বয়সে টেনশন নিয়ে সবাইকে টেনশনে রাখতে চাই না। হৃদিতা তাকালো তীব্র নানুর দিকে। হাসিটা যে নকল হাসি সেটা বুঝতে সময় লাগলো তার। হয়তো কষ্ট লুকাতে হাসিটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। নানু দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বললেন, জানো তো, তীরা খুব আদরের মেয়ে ছিল সে আমার। 4 পিঢ়ির পর ও ছিল বংশের প্রথম মেয়ে। খুব আদর আর স্বাধীনতা দিয়ে বড় করেছে ওকে, যা চেয়েছে দিয়েছি। তবে সেই আদর স্বাধীনতা সে নিজে হাতে ক্ষুণ্ণ করেছে। একবার না, দুবার না, বহুবার আমি ওকে বুঝিয়েছি। কিন্তু মেয়েটা একদম জেদি, অধিক জেদি। সে যা একবার বলবে সেটাই করবে। সে তার লক্ষ্য বোঝাতে সব করতে রাজি ছিল। স্বামী, সংসার, সন্তান সব ছেড়ে নাম ডাকের পিছু ছুটেছে। কিন্তু এটা বুঝেনি নাম ডাক তখনই সুখের হয় যখন স্বামী পাশে থাকে, সন্তান থাকে, নয়তো সব বৃথা। শেষবার ওকে বোঝাতে গিয়েছিলাম যখন ও তীব্রকে নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছিল। কয় মাসের বাচ্চা তখন তীব্র, হয়তো 4-5 মাসের বাচ্চা। সে বাচ্চাকে নিয়েও সে কম ড্রামা নাটক তো আর করেনি। তীব্রকে এই জন্য তার চাই না যে তার নিজের বাচ্চাকে চায়, সে বাচ্চার মা, বরং এই জন্য চাইতো যাতে সে আমিরের কাছে জিততে পারে। তবে সেইবার আমিরের জেদও ছিল অধিক। কোনো মতেই সে তার সন্তান তীরার কাছে দিতে প্রস্তুত নয়। সে তীরা থাকা সত্ত্বেও তিশাকে এক প্রকার জোর করেই বিয়ে করলো। পরিপূর্ণ পরিবার হয় তীব্রর কাস্টাডি পেল আমির। তিশা তীব্রকে নিজের কাছে রাখতে অবশ্যই এই বিয়েতে রাজি হয়েছিল, কারণ তীব্রর প্রতি ছিল অগাধ স্নেহ, মায়া আর অধিক ভালোবাসা। তীরার কাছে তীব্রর কখনোই ভালো থাকবে না, এটা ভেবেই বিয়েতে রাজি হয়েছিল তিশা। সত্যি বলতে তীরার এসব জঘন্য ব্যবহার আর উগ্রবাদী আচরণে আমি নিজেও চাইনি ছোট্ট বাচ্চারা তীরার কাছে থাকুক। আমি নিজেই সাপোর্ট করেছিলাম আমিরকে, কারণ তীরা মা হওয়ার চেয়েও হয়েছিল এক জেদি আর অহংকারী নারী। নিজের জীবনকে নিয়ে গিয়েছিল এক ধ্বংসাত্মক পর্যায়ে। এরপর কেটে যায় অনেকটা বছর। তীরা তীব্রকে ফেলে নিজের জীবনের দিকে এগিয়ে যায়। তীরা যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায় তখন তীব্রর বয়স 5 বছর। সে তখনও জানতো না তার জন্মদাত্রী মা তাকে ছেড়ে পাড়ি জমিয়েছে দূর দেশে। এর মাঝে তীব্রর সাথে তার কোনো ধরনের যোগাযোগ ছিল না। শুনেছিলাম তীরা আমেরিকান কোনো ছেলেকে বিয়ে করেছে ওখানে গিয়ে। আমি এটা তো চাইনি, তবে ভাগ্য মেনে নিয়েছিলাম। এরপর সময় যেতে থাকে, সেই সাথে তীব্রও বড় হতে থাকে। একটা সুন্দর ছোট্ট সংসার হয়ে ওঠে চৌধুরী পরিবারের। আমির আর তিশা মিলে গড়ে তোলে সুখের রাজ্য। আমির আর তিশার সম্পর্ক স্বাভাবিক হতেও বেশ সময় লাগে। তীব্র যখন 14 বছর, তীরা আবারও ফিরে আসে আমির আর তিশার জীবনে। শুনেছিলাম আমেরিকান ছেলের পক্ষের একটা ছেলে সন্তান হয়েছিল তাদের, তবে কারণবশত ছেলেটা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তীরার মাতৃত্ব হৃদয় হয়তো তখন তীব্রর কথা মনে করায় যে তার আরও একটা ছেলে আছে। এইটুকু বলেই থামলেন তিনি। হাঁপিয়ে উঠেছেন যেন এত কথা বলে। এদিকে হৃদিতা শুধু শুনেই যাচ্ছে আর ভাবছে একটা মা এতটা নির্দয় কিভাবে হতে পারে। সে আবারও তাকালো নানুর দিকে। তিনি গভীর একটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলেন, চৌধুরী পরিবার তখন সুখে দিন কাটাচ্ছে তীব্র আর তীরকে নিয়ে। কিন্তু তীরার ফিরে আসা তাদের জীবনে একটা বড় ঝড় নিয়ে আসে। তীরা তখন মাতৃত্বের টানে দেশে ফিরে আসে। প্রথমে সে আমার সাথে দেখা করতে মিজান মঞ্জিলে যায়। আমি প্রথমে দেখা করতে না চাইলেও সে জেদি ছিল। আমার সাথে দেখা না করে সে কিছুতেই যাবে না। বাধ্য হয়ে সেদিন 14 বছর পর দেখা হলো আমাদের। আমার কাছে মাপ চাইল, সব কিছুর জন্য ক্ষমা চাইল। আমেরিকা সেই স্বামী সন্তান হারিয়ে সে নিঃস্ব। সে আবার ফেরত পেতে চাইল আমির আর তীব্রকে। আমি সেদিন একটা কথাই বলেছিলাম, আমির আর তিশার সাথে তাদের ছেলের সম্পর্ক এতটাও ঠুনকো নয় যে তোমার মতো তীরা তা কখনো ভাঙতে পারবে। এতটুকুর গ্যারান্টি আমি নিজে দিচ্ছি। সেদিন সে ফিরে গিয়েছিল। আমি ফোন করে সেদিনই আমিরকে সবটা জানাই। আমি চাইতাম না ছোট প্রাণবন্ত তীব্র হারিয়ে যাক। এসব কিছু এখনই ওর মাথায় ঢুকুক। তাছাড়া একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে যাক। এরপর থেকে তীব্র সিকিউরিটি বাড়িয়ে দেয় আমির। বাইরের কারোর সাথে দেখা করার সুযোগ দেয় না, যাতে তীরা তীব্রকে কোনোভাবে কোনো ভুল কিছু না বোঝায় বা ওর সাথে দেখা না করে। এদিকে তীরা তীব্রকে দেখার জন্য রোজ তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। সে তো তীব্রকে চিনতো পর্যন্ত না। একদিন আমিরকে তীব্র আর তীরের সাথে দেখে বুঝতে পারে এই দুই ছেলের মধ্যে একজন হয়তো তার সন্তান। সে ছুটে যায়, কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করে। ছুটে আসার কারণে তীরা রোড অ্যাক্সিডেন্ট হয়। সুস্থ হতে বেশ সময় লাগে। সুস্থ হওয়ার পর সে আবারও তীব্রর সাথে দেখা করতে মরিয়া হয়ে ওঠে। একদিন শপিং মলে দেখা হয় তার তীব্রর সাথে। সেদিন সে চেহারা না দেখলেও শপিং মলে দেখায়
তীব্রকে চিনতে ফেলে সে, কারণ আমির আর তীব্রের চোখের মনি এক, নীলাভ বর্ণের। সেদিন তীরার মনে হিংসার জন্ম হয়। দুই ছেলে আর গর্ভবতী স্ত্রী, সাথে আমিরকে দেখে হিংসা হয়, জেদ চেপে ধরে। আর তিশাকে সরিয়ে দিয়ে সেই পরিবার চাই তার। তীরা এবার আমিরকে হুমকি দেয়, হয়তো তীব্রকে তাকে দিয়ে দিতে, নয়তো তিশাকে ডিভোর্স দিয়ে তাকে তিশার জায়গা দিতে, নয়তো সে তীব্রকে সবটা বলবে। কিন্তু আমির কিছুতেই এই দুটোর একটাও করতে রাজি হয়নি। সে না তীব্রকে দিবে, আর না তিশার মতো এত ভালো লক্ষ্মী একটা মেয়েকে ডিভোর্স দেবে। একটা লড়াই চলতে থাকে তাদের মাঝে। একদিন তিশার সাথে দেখা হয় তীরার। সে তিশাকে সবটা বলে আর হুমকি দেয় তীব্রকে তাকে দিতে, নয়তো সে সব শেষ করে ফেলবে। তিশা কিছুতেই তীব্রকে তীরার কাছে দিতে রাজি হয় না। সেদিন ছিল শুক্রবার। প্রায় শুক্রবার পরেই তিশা মিজান মঞ্জিলে আসতো তীব্রকে আমাদের সাথে দেখা করাতে। আমিও তীব্রকে দেখতে যেতাম চৌধুরী বাড়িতে। ভালোই তো চলছিল সব কিছু। সেদিন শুক্রবারে তিশা 5 মাসের পেট নিয়ে এসে আমাকে সবটা বলে ডুকরে কেঁদে উঠল। সে তীব্রকে কিছুতেই তীরাকে দিতে প্রস্তুত না। আমি আগে থেকে সবটা জানতাম, কারণ আমার নজর ছিল তীরার উপর। আমি কোনো উপায় না দেখে সেদিন তীর আর তীব্রকে সবটা বলি, অতীতে সবটাই খুলে বলি। বুঝার বয়স তখন হয়েছে তাদের, তবু তারা দুটো ছোট মানুষ। আমি ভেবেছিলাম তীব্র নানুভাই হয়তো অনেক রিয়েক্ট করবে, কিন্তু সেদিন তীব্র বলেছিল, আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি নানু ভাই। আমার আম্মুর ছেলে তো আমার ভাইই হচ্ছে, তাই না? আমি তীরকে ভাই কম বন্ধু বেশি ভাবি। আম্মু আমাকে বলেছিল ভাই বোন ছেড়ে চলে যায়, কিন্তু বন্ধু কখনো ছেড়ে যায় না। আমি তীরকে কখনো ছেড়ে যাব না নানু। আমি তোর বন্ধু। আমি আব্বু আম্মু তীর ছোট বন্ধুর সাথে থাকতে চাই। আমি সেদিন ভীষণ অবাক হয়েছিলাম। সত্যি বলতে আমি সেদিন শকড ছিলাম। ছোট তীব্রর মুখের কথাগুলো শুনে আমি কি বলবো ভেবে পেলাম না। আমার মনে হলো তীরা শুধু গর্ভে ধারণই করেছে, মানুষ তো তিশা করেছে। তিশার তো গুণ থাকবেই। সেদিন আমার কাছে চিরন্তন সত্য বলে একটা কথা প্রমাণিত হলো। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। এর মাঝে কেটে গেল কয়েকটা মাস। তিশা তখন 8 মাসের গর্ভবতী। মাঝে মাঝে তারা ফ্যামিলি নিয়ে প্রায় ঘুরতে বের হতো। সেদিন বিকেলে ঘুরতে বের হয়েছিল তারা, আর সেই ঘোড়াই ছিল শেষ ঘোড়া। গাড়ির ব্রেক ফেল হয়, গাছের সাথে বাড়ি খায় গাড়িটি। স্থানীয় লোকজন সবাইকে হসপিটালে নিয়ে যায়। আমরা যখন পৌঁছাই তখন জানতে পারি আমিরের স্পট ডেট হয়েছে। অনেক আগেই মারা গেছে আমির। পরিবারকে বাঁচাতে গিয়ে হয়তো নিজের জীবন উৎসর্গ করেছিল আমির। তিশাকে তখন অপারেশন রুমে নিয়ে গেছে। তিশার অবস্থা খুব খারাপ। পেটে বাড়ি খাওয়াই তার অবস্থা আশঙ্কাজনক। তীর আর তীব্রকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়ায় দুজনেই হালকা আঘাত পেয়েছে, গুরুতর আহত হয়নি কেউ। 1 ঘন্টা পার হয়, তিশার অপারেশন চলছে। আমিরের মৃত্যুর খবর আর তিশাকে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়তে দেখে তীর হাউমাউ করে কান্না করলেও তীব্র ছিল নিশ্চুপ, স্তব্ধ, শান্ত। তবে নীলাভ চোখজোড়া ছিল লাল। তীব্রর নিশ্চুপতা দেখে সেদিন আমরা ঘাবড়ে গেছিলাম। ভেবেছিলাম তীব্র হয়তো কোনো ট্রমায় চলে গেছে। তবে তীব্রকে বারবার কাঁদানোর চেষ্টা করলাম। বললাম, কতবার, তিবু কাঁদো নানু ভাই। তীব্র তখন শান্ত কণ্ঠে বলেছিল, আমি কাঁদলে কি আব্বু ফিরে আসবে নানু ভাই? বলো, আমি কান্না করলে কি আব্বু চলে আসবে? আমি অবাক হলাম আবারও। বলার মতো কোনো শব্দ ছিল না আমার। তীব্রর দাদু তখন তীব্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। একদিকে ছেলের মৃত্যু, অন্যদিকে তিশা মৃত্যুর সাথে লড়াই। খুব ভেঙে পড়েছিলেন তিনি। এরপর ঠিক 40 মিনিট পর অপারেশন রুমের লাইট অফ হয়ে যায়। সবাই উদ্বিগ্ন হয়ে ছুটে যায় সেদিকে। ডক্টর বের হতে সবার দিকে একবার তাকায়। কারো মুখে কথা নেই, কিন্তু চোখে একটাই প্রশ্ন, তিশা আর বাচ্চার কি খবর? ডক্টর সবার চাহনি লক্ষ্য করলো হয়তো। তিনি মুখটা নত করে বলল, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। শি ইজ নো মোর। এইটুকু বলে থামলেন তিনি। একটু পর আবারও বললেন, মিসেস তিশা, ওনার হাতে সময় খুব কম, ওনার জ্ঞান আছে। উনি তীব্র আর তীর নামে কারো সাথে যেন দেখা করতে চাইছেন বারবার। তীর মায়ের কাছে ছুটে গেল। তীব্র খুব ধীর পায়ে রুমে ঢুকল। তীর ততক্ষণে মাকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছে। তিশা তীরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অনেক কষ্টে বলল, আব্বু আমার, কাঁদে না সোনা, আম্মুর হাতে সময় খুব কম। তীর, আমাকে একটা প্রমিস করো, তুমি যে কোনো পরিস্থিতিতে কখনো তীব্রকে ছেড়ে যাবে না। তীর মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলায় ততক্ষণে তীব্র এসে দাঁড়িয়েছে তিশার সামনে। তিশা তীব্রর মাথায় হাত রেখে বলল, তিব্বু, তুমিও কখনো তীরকে ছেড়ে যাবে না, আমাকে প্রমিস করো। তীব্র বিনা বাক্য ব্যয়ে তিশার হাতে হাত রাখে। তিশা মুচকি হাসল।
একটু থেমে আবারও বলল, তীব্র, তোমাকে আরও একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা পুতুলের দায়িত্ব, দেখে রেখো ওকে। তীব্র এবার বিনা বাক্যে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তিশা বেশ কিছুক্ষণ তীব্রর মুখের দিকে চেয়ে এক হাত অতি কষ্টে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে শেষবার জড়িয়ে ধরবে না তীব্র? তীব্র ধীর পায়ে এগিয়ে এসে তিশার পাশে একটু জায়গায় শুয়ে পড়ল। খুব ধীরে তিশাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এতক্ষণ পর অভিযোগের সুরে বলল, তুমি, আব্বু, বনু, আমাদের ছেড়ে এভাবে কেন চলে যাচ্ছ আম্মু? আম সরি আম্মু, আমি তোমার কথা শুনিনি, আমাকে মাফ করে দাও। তিশা তীব্রর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এতে তোমার দোষ নেই তীব্র, এটা আমাদের ভাগ্য। তুমি তো তীর আম্মুর সাথে থেকো তীব্র, সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। কখনো তার সাথে খারাপ আচরণ করো না, মনে রেখো সে তোমাকে জন্ম। ব্যাস কথাটুকু শেষ করার আগেই তিশা চুপ হয়ে যায়। তীব্র তিশার বুক থেকে মাথা তুলে তিশার চোখ জোড়া বন্ধ করে দেয়। হাওমাও করে কাঁদতে থাকা তীরকে উঠিয়ে শক্ত গলায় বলে, আম্মু ঘুমাচ্ছে তীর, এভাবে কাঁদতে নেই। এরপর একদিনে 3টা দাফন সম্পন্ন করা হয়। যে বোনের জন্য দুই ভাই কতই না বায়না ধরেছিল, সে বোনকে মাটিতে শুয়ে দিতে গিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে তীব্রর চোখ বেয়ে। তীর তখন অসুস্থ, অতিরিক্ত কান্নার ফলে সেন্সলেস হয়ে গিয়েছিল। অথচ তীব্র ছিল শক্ত। 3টা জীবন হারানোর পরও তাকে কাঁদতে দেখা যায়নি। আমি সেদিন তীব্রর কঠোরতা দেখে অবাক হয়েছিলাম। এরপর সময় চলতে থাকলো। তীরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তবে প্রাণবন্ত তীব্র একদম নিশ্চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল, কথা কম বলতো। একদিন তীরা তীব্রকে নিয়েতে চৌধুরী বাড়িতে আসলে তীব্রর দাদা দাদি তীরাকে বের হয়ে যেতে বলে। তারা কখনো তীব্রকে তীরার কাছে দিবে না, কিন্তু তীব্র সেদিন বলেছিল, আপনি আমাকে না নিয়ে গিয়ে বরং চৌধুরী বাড়িতেই থাকুন, কারণ আমি কখনোই আপনার সাথে যাব না। প্রথমে তীব্রর কথা কেউ মেনে না নিলেও পরে তীরা তাকে চৌধুরী বাড়িতে থাকার পারমিশন দেয়। এরপর থেকে তীরা চৌধুরী বাড়িতেই থাকে, তীব্রর সো কল্ড মা হিসেবে। তীব্র তিশার কথা রেখেছে, সে মাকে সম্মান মর্যাদা দিয়েছে, তবে মা বলে হয়তো কখনো মানেনি বা ডাকেনি। চারদিকে আবার পরিবেশ শান্ত হয়ে উঠেছে। থেমে থেমে শোনা যাচ্ছে হৃদিতার কান্নার শব্দ। আরিফ মিজান চুপ হয়েছেন অনেকক্ষণ, তবে ওনার দৃষ্টি হৃদিতার দিকে। এত কিছু শোনার পরে মেয়েটা কাঁদছে। কাঁদবেই তো, স্বামীর অতীত জেনে কাঁদাটা স্বাভাবিক নয় কি? নিশ্চয় হৃদিতার মনে তীরা চৌধুরীর জন্য ঘৃণার জন্ম নিয়েছে, এটাও তো স্বাভাবিক। তীরা চৌধুরীর অতীত অবশ্যই সুন্দর ছিল না। সে নিজের জেদ বজায় রাখতে কতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আরিফ মিজান লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। তীরাকে তিনি মাফ করে দিয়েছেন। মৃত্যু পথযাত্রী মেয়েকে ওনার ক্ষমা করা উচিত বলে তিনি মনে করেন। আরিফ মিজান আবারও দীর্ঘশ্বাস ছেড়ে তাকালেন হৃদিতার দিকে। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া, চোখের চাহনি হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়। সুন্দর, খুব সুন্দর। এমন মায়াবতী তিনি খুব কমই দেখেছেন। কাঁদলেও মনে হয় চোখের পানিতেও মায়া জড়ানো। মেয়েটা কাঁদলেও যেন দেখতে বেশ মায়াবী লাগে। তীরা হয়তো জাগ্রত হয়ে মেয়েটার মুখে নিজের জন্য ঘৃণা দেখবে, কম পাপ তো আর করেনি, এটাই তো স্বাভাবিক বিষয়। আরিফ মিজান চুপ করে শুধুমাত্র দেখে গেলেন। একটু পর হৃদিতা চোখ মুছে বলল, আম্মু কি হয়েছে? এবার মুখ খুললেন আরিফ মিজানের নাতনি মিহি মিজান। তীরা, ফুপির ব্লাড ক্যান্সার হয়েছে। কি? হ্যাঁ, ঠিক শুনেছো তুমি, ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। আমার ব্লাড ক্যান্সার? তাহলে আমরা এইখানে কেন আছি? বাইরে দেশে কেন নিয়ে যাচ্ছি না? নানু, আম্মুর চিকিৎসা ভালো জায়গায় করলে আম্মু ঠিক হয়ে যাবে। তুমি এখনই তীব্রকে। ফুফি লাস্ট স্টেজে আছে রিদিতা। আপনারা জানতেন এইসব আগে থেকে, তবে কেন আমাদের জানানি নানু? আমি না হয় পর মানুষ, কিন্তু তীব্র, উনি তো তীরা আম্মুর নিজের ছেলে, তবে কেন আপনারা ওনাকে জানাননি? আমি মানছি অতীতে তীরা আম্মু যা করেছে তা ওনার একদমই উচিত হয়নি, তাই বলে আমরা। আরিফ মিজান অবাক হয়ে তাকালেন হৃদিতার দিকে। এত কিছুর পরেও সে তীরা চৌধুরীর জন্য চিন্তা করছে। তিনি একটু থেমে বললেন, আমরাও জানতাম না হৃদিতা, জেনেছি 2 মাস আগে। হৃদিতা কাঁদতে কাঁদতে বলল, 2 মাস সময় অনেক সময় নানু। আপনি তীব্রকে জানালে ও নিশ্চয়ই আম্মুকে ভালো করে দিত। আরিফ মিজান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তীব্র একজন ডক্টর হৃদিতা, সে তার সাধ্যমতো চেষ্টা করছে। চেষ্টা করেছে মানে? উনি জানতেন সবটা? তীব্রই আমাকে এই কথাটা জানিয়েছে।
মানে? তীরা তার রোগের কথাটা কাউকে জানাতে চায়নি। ব্লাড ক্যান্সার ধরা পড়ে আরও 5 মাস আগে। কিন্তু তীরা চায়নি তার এই রোগ সম্পর্কে কেউ জানুক, এমনকি তীব্রকেও জানতে দেয়নি। ডক্টরকে মানা করেছিল যাতে কোনোভাবেই তীব্রর কানে কথাটা না যায়। এই হসপিটাল থেকে তীরার চিকিৎসা নেয়নি, বরং বাইরের হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছে এতদিন। তবু যখন তীব্র ব্যাপারটা জেনে যায় তখন আমাকে জানায়। নিজের মেয়ের প্রতি রাগ থাকলেও তার শেষ সময় তো আর এভাবে ছেড়ে দিতে পারি না। সেদিন ওর সাথে দেখা করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলাম। তীরা চিকিৎসা করাতে না চাইলে বাধ্য হয়ে তীব্রকে কল করলাম। তীব্র সেদিন তীরার সাথে কি কথা বললো জানা নেই। এরপর তীরা রাজি হয় চিকিৎসা করাতে। দেশ বিদেশ থেকে বড় বড় ডাক্তার এনে চিকিৎসা শুরু হয় ওর। তবুও কেন আম্মু সুস্থ হয়নি? চেষ্টা তো করছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিছু পাপের শাস্তি দুনিয়া থেকেই পেতে হয় মেয়ে। জানো, ও যখন তোমার সাথে কথা বলতো তখন ওকে অনেক খুশি খুশি লাগতো। সারাদিন ঘর কোণে পড়ে থাকা সে তোমার সাথে কথা বলার অপেক্ষা করত। জানো কেন? হৃদি মাথা নেড়ে না বলতেই নানু একটু থেমে আবার বললেন, দুইটা সন্তানের জননী হলেও মা ডাক শোনা পার হয়েছে তার বহু বছর। ছোট ছেলেটার মুখে হয়তো আদো আদো মা ডাক শুনেছে, তবে তীব্র আজ পর্যন্ত ওকে মা বলে ডাকেনি। তীরা যতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি তীরাকে ঘৃণা করছো না কেন? হৃদিটা টলটলে চোখে চাইল আরিফ মিজানের দিকে। আমি তো মায়ের ভালোবাসার কাঙাল নানু। সে ছোটবেলায় মা আমায় রেখে চলে গেছে, অথচ আম্মু বলেছিল সে সব সময় আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে। তীরা আম্মুও বলেছিল উনি আমার সাথে থাকবেন। ওনারা কেউ তাদের কথা রাখেনি। আমি তীরা আম্মুর উপর হয়তো রাগ করতে পারি নানু, কিন্তু ঘৃণা না। অল্প সময়ের জন্য হলেও ওনাকে যে মায়ের আসনে বসিয়েছি আমি। মায়ের উপর রাগ হয়, অভিমান হয়, অনেক অভিযোগ থাকে, কিন্তু ঘৃণা থাকে না। আরিফ মিজানের বুকের ওপর থেকে ভারী পাথরটা যেন সরে গেল। হালকা লাগলো নিজেকে। উনি তো ভেবেছিল তীরা চৌধুরী তার ঘৃণার খাতায় আরও একটা নাম লিখল। তবে হৃদিতার কথা ওনাকে অবাক করলেও উনি খুশি হলো। তিনি মিষ্টি হেসে বললেন, তুমি খুব ভালো মেয়ে নাব্বু। হৃদিতা তাকালো আরিফ মিজানের দিকে। আরিফ মিজান স্নেহের হাত মাথায় রাখলেন হৃদিতার। দেখতে দেখতে সময় পেরিয়েছে 4 ঘন্টা। 10টার বাংলাদেশে আসলে এখন বাজে 2টা। নাজমা চৌধুরী হৃদিতাকে বারবার খাওয়ার জন্য বললেও হৃদিতা খেতে চায়নি। অথচ সে সকাল থেকে না খাওয়ায় দুর্বলতা তাকে গ্রাস করলেও খাওয়ার যেন মুখ দিয়ে নামছে না। নাজমা চৌধুরী জোরপূর্বক একটা স্যান্ডউইচের এক অংশ কোনো মতে খাওয়ালেন। পরে বমি করে দিয়েছে। হৃদিতাকে বাড়ি গিয়ে আরাম করার কথা বললেও হৃদিতা যায়নি। বসে আছে তীরা চৌধুরী শিওরের কাছে। একটু পর তীরা চৌধুরীর জ্ঞান ফিরল। আধো আধো চোখে প্রথমেই নজর এলো হৃদিতার ক্লান্ত মুখখানা। তিনি মুখের অক্সিজেন মাস্ক খুলে বললেন, আমাকে ঘৃণা করিস না হৃদি। হৃদিতা চটপট বলল, আপনাকে আমি ঘৃণা করি না আম্মু, আর না করব। তীরা চৌধুরী হাসলেন, মলিন হাসি। সবটা বুঝতে আমার অনেক সময় লেগেছে হৃদি, আর যখন বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তীর কি এসেছে তোর সাথে? জি। ও হয়তো আমাকে ঘৃণা করে। তিশা আমার ছেলেকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলেও আমি পারিনি তীরকে মায়ের ভালোবাসা দিতে। ওকে দেখলে বারবার মনে হতো তিশার জন্যই আমার সব শেষ হয়েছে, অথচ তার সম্পূর্ণ দায়ভার তো আমারই ছিল। কেউ আমাকে ঘৃণা করে না আম্মু, সবাই হয়তো বা অভিমান করেছে। তীরা চৌধুরী হাসল, তোর মতো সবাই হয় না রে হৃদি। আচ্ছা, তীব্রকে আমি শেষবারের মতো দেখতে পারবো না, তাই না? ও হয়তো জানবেও না তার জন্মদাত্রী মা আর দুনিয়াতে নেই। আচ্ছা হৃদি, তীব্র তোকে অনেক ভালোবাসে, তাই না? একবার বলবি আমাকে একবার মা বলে ডাকতে? হৃদিতা ফুপিয়ে উঠে তীরা চৌধুরীকে জড়িয়ে ধরল। তীরা চৌধুরী মলিন হেসে হৃদির মাথায় কাপা কাপা হাত রেখে বললেন, কাঁদতে নেই পাগলি, আমি মেনে নিয়েছি সব। আমি চলে গেলে আমাকে মাঝে মাঝে মনে করিস, কেমন? তোমার কিছু হবে না আম্মু। হৃদির কথায় তীরা চৌধুরী হাসলেন। ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। ঘুম পাচ্ছে ওনার। হয়তো ঔষধের ইফেক্ট, নয়তো চির নিদ্রায় শায়িত হচ্ছে। তবে মৃত্যু কি এতই সোজা? ঘড়িতে তখন 2:45। তীরাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়াই উনি ঘুমাচ্ছে। করিডোরে এত মানুষ থাকলেও চারদিকে নীরবতা। হৃদিতা নাজমা চৌধুরীর কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। শরীর বড্ড খারাপ করেছে তার।
নাজমা চৌধুরী অনেকবার রুমে আরাম করতে বললেও হৃদি যায়নি। হয়তো অনেক ঘন্টা লম্বা জার্নির জন্য এমনটা হয়েছে। তার ওপর সকাল থেকে না খাওয়া। রূপালী এসেছে ভারত থেকে। ভারতে ফ্যাশন শোয়ের একটা ইভেন্টে গিয়েছিল সে। করিডোর দিয়ে অভিকের সাথে হেঁটে আসছে রূপালী। অভিক এতক্ষণ এখানে থাকলেও ঘণ্টাখানেক আগেই রূপালীকে নিতে গেছিল সে। হৃদিতা আসা পর্যন্ত ভিআইপি কেবিন রুমে ছিল, তাই তার সাথে দেখা হয়নি অভিকের। অভিক করিডোর দিয়ে হেঁটে যেতেই সবার আগে নজর এলো ক্লান্ত মায়াবী মুখখানা। নাজমা চৌধুরীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। অভিক কিছুক্ষণ হৃদিতার দিকে চেয়ে এগিয়ে গিয়ে বসলো চেয়ারে, একদম হৃদিতার অপোজিট চেয়ারে। কিছুক্ষণ আবারও দেখল মায়াবতী কন্যাকে। বেশ উন্নতি হয়েছে, আগের চেয়ে একটু মোটা হয়েছে হৃদিতা। কানাডাতে থেকে চেহারার অনেক উজ্জ্বল হয়েছে। কান্নার ফলে চোখের পাপড়িগুলো ভেজা ভেজা। অভিক চোখ সরিয়ে নিল। হৃদিতা তো তার নয়, তবে এভাবে দেখাটা অনুচিত। কিন্তু মন, ওই যে একটা গানের লাইন আছে না, তবু মন মানতে চায় না। অভিক উঠে চলে এলো খানিকটা দূরে। এদিকে রূপালী হৃদিতাকে অসুস্থ দেখে এগিয়ে এলো। দাদিমণি, হৃদিতা ঠিক আছে? নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস ফেলে বলল, শরীর দুর্বল, অনেক কান্নাকাটি করেছে, ঘুমাচ্ছে মনে হয়, ঘুমাক। রূপালী আর কথা না বাড়িয়ে চেয়ারে গিয়ে বসল। হৃদিতা একটু পর চোখ পিটপিট করে খুলল। বাতাসের তীব্রতায় ঘুমটা হালকা হয়ে এলো। বাতাস যেন হুট করে বৃদ্ধি পেল। শা শা করে বাতাস চলল কিছুক্ষণ। হৃদিতার ভীষণ ক্লান্ত লাগছে, চোখে মুখে পানি দেওয়া দরকার। হৃদিতা নাজমা চৌধুরীর কাঁধে থেকে মাথা উঠিয়ে বলল, দাদিমা, আমি ওয়াশরুম থেকে আসছি। নাজমা চৌধুরীর সাথে যেতে চাইলে হৃদিতা মানা করে বলল, আমি পারবো যেতে দাদিমা, সমস্যা নেই। চেয়ার থেকে উঠে ধীর পায়ে হেঁটে এলো কয়েক কদম। হুট করে গা গুলিয়ে মাথা ঘুরে উঠল হৃদিতার। এক হাত দেয়ালে রেখে ব্যালেন্স রাখতে চাইলেও পারল না। অন্ধকার হয়ে এলো চারপাশ। নেতিয়ে পড়ার আগেই শক্ত একটা হাত আঁকড়ে ধরল তার কোমর। ততক্ষণে হৃদিতা সেন্স হারিয়েছে। সময়টা তখন কত জানা নেই, তবে আসরের আজান ভেসে আসছে কোনো মসজিদ থেকে। বাইরের পরিবেশ তখন ছেয়ে আছে সোনালি আভায়। সেই সোনালি কিরণ এসে প্রবেশ করেছে রুমের ভেতর। বেডের এক কোণায় নিজেকে গুটিয়ে বসে আছে হৃদিতা। ঠিক তার সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে তীব্র। পুরো রুম জুড়ে শুধুই নিঃশ্বাসের শব্দ ব্যতীত কোনো শব্দ নেই। হৃদির জ্ঞান ফেরার পর থেকেই তীব্রকে এভাবেই বসে থাকতে দেখে ভয়ে সেও নিশ্চুপ হয়েছিল এতক্ষণ। আরও কিছুক্ষণ এভাবেই চলার পর এক পর্যায়ে মুখ খুলল হৃদিতা। ভয়ে ভয়েই সাহসিকতার পরিচয় দিতে বলল, একদম একদম আমার সাথে দাদাগিরি করবেন না। আর খবরদার যদি আমাকে বকেছেন তো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তীব্র তখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে হৃদিতার দিকে, যেন বহু বছর পর দেখছে হৃদিতাকে। মুখাবয়ব একদম শান্ত। হৃদিতা তীব্র থেকে উত্তর না পেয়ে আবারও বলল, এভাবে ভূতের মতো বসে আছেন কেন? তীব্র তবুও নিশ্চুপ। হৃদি বিরক্ত হলো। এটা মানুষ না, রোবট। এই যে শুনছেন, যেতে দিন আমায়, আমি তিরাম্মুর কাছে যাব। আমায় এখানে আটকে কেন রেখেছেন? কিডন্যাপার কোথাকার, যেতে দিন আমায়। এতক্ষণ পর মুখ খুলল তীব্র, গম্ভীর মুখে বলল, আমি ধরে রাখি না। তীব্রর কথায় হৃদিতার মজার সুর ছেড়ে শুকনো ঢোক গিলল। এই পর্যায়ে হৃদিতা বুঝল তীব্র ভীষণ সিরিয়াস মুডে বসে আছে। তীব্রর এত বেশি শান্ত থাকাটা তার ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। সে একটু ইতস্তত করে বিড়বিড়িয়ে বলল, ধরে রাখিনি। হ্যাঁ, এভাবে ভিলেনি লুক দিচ্ছে সেটা কিছু না। হৃদিকে বিড়বিড় করতে দেখে তীব্র ঝট করে উঠে এলো, এসে থামল হৃদির সামনে। হৃদি চমকে উঠে পিছাতে চাইলে বেড থেকে পড়ে যেতেই তীব্র পিঠে হাত রেখে একদম মুখোমুখি করল। কীভাবে কলকাঠি নেড়েছেন আমি তো সব দিক খেয়াল রেখেছি। তবে হৃদিতা ভয়ে শুকনো ঢোক গিলল। তীব্রর নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে তার চোখে মুখে। কড়া পারফিউমের ঘ্রাণে মাতাল মাতাল লাগছে হৃদিতার। হৃদিতা তীব্রর মুখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমি মানে। কাঁপাকাঁপি বন্ধ করুন। আপনি একটু দূরে সরুন। দূরে সরে যাব। থাকিস তুই সবার সাথে, তোর তো সবার কথা ভাবতে হয়, শুধু আমি বাদে। তীব্র হৃদিকে বেডের দিকে টেনে এনে ওকে ছেড়ে আবারও বসলো সোফায়। তীব্রর কথায় হৃদি অবাক হয়ে বলল, আমি ভাবি না আপনার কথা। না।
আম্মুর এই অবস্থার পরেও আপনি এমন। শাট আপ ডাফার, শি ইজ নট ইউর মম, ডু ইউ গেট ইট? তীব্রর হুঙ্কারে হৃদি কেঁপে উঠলেও নিজেকে সামলিয়ে বলল, আমার না, আপনার তো মা। আর তীব্র আবারও ঝট করে সোফা থেকে উঠে এসে হৃদির চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, না, উনি আমার মা আর না উনি তোর মা। এটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। শক্ত করে ধরায় হৃদি তার চোখ বেয়ে অশ্রু ধরা গড়িয়ে পড়ছে। তবুও সে শক্ত হয়ে তাকিয়ে আছে তীব্রর দিকে, যেন আজ তীব্রকে ভয় না পাওয়ার প্রতিজ্ঞা করেছে। তীব্রর চোখ জোড়া লাল হয়ে আছে, হয়তো বেশি রেগে থাকার কারণে। হৃদি জানে তীব্র তাকে আঘাত করবে না। হৃদির ধারণা সঠিক হলো। তীব্র তাকে ছেড়ে দিয়ে পাশে থাকা টেবিলে জোরে বাড়ি মারল। ঝনঝন আওয়াজে হৃদিতা কেঁপে উঠল আবারও। তবুও শক্ত গলায় বলল, না মানলে সত্য মিথ্যা হয়ে যায় না তীব্র। উনি আপনাকে মানুষ না করলেও জন্ম তো দিয়েছে। 9 মাস ওনার গর্ভে আপনার অবস্থান ছিল। এটা আপনি না মানলেও সত্য বদলাবে না। তীব্র আবারও হুঙ্কার দিয়ে বলল, উনি আমার মা না, খবরদার। যদি এই কথা আর একবার বলেছিস তো আমার তৃষা আম্মু ব্যতীত কেউ আমার মা না। উনি আমার মা না। তিশা আম্মু আপনার মা, এটা যেমন সত্য তেমনি তীরা আম্মুও আপনার মা। এটাও চিরন্তন সত্য। লিমিট ক্রস করিস না রীতি। আমি বলেছি সে আমার কেউ না মানে কেউ না। উনি আপনার কেউ না, তাই তো? তবে সেই কেউ না মানুষটার জন্য আপনার এত কিসের ভাবনা? কেন আপনি দেশ বিদেশ থেকে ডক্টর এনে তাকে চিকিৎসা করিয়েছেন? কেন আপনি সারা রাত জেগে ওনার জন্য মেডিসিন খুঁজেছেন? কেন আপনি সবার আড়ালে বাংলাদেশে এসে তীরা আম্মুর চিকিৎসা করিয়েছেন? কেন কেন আপনার ওনার জন্য চিন্তা হয়? ভাবছেন আমি কিভাবে জানলাম? আমি আপনাকে খেয়াল করি তীব্র। মীর ভাইয়ার সাথে আপনার ফোনে কথা বলা শুনেছি আমি। তখন না বুঝলেও এখন আমি জানি আপনি কেন বাংলাদেশে এসেছিলেন। তীরা আম্মুর জন্যই এসেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি ওনার জন্য বাংলাদেশে এসেছি, তবে মা মেনে না। একমত আমার তৃষা মায়ের কথা রাখতে। আমি আম্মুকে প্রমিস করেছিলাম আমি ওনার খেয়াল রাখবো। তার মানে তিশা আম্মুর কথা রাখতেই আপনি তীরা আম্মুর জন্য এসব করেছেন? আর তিশা আম্মুর কথা রাখতেই হয়তো আপনি আমাকে বিয়ে করেছিলেন। ওনার কথা রাখতেই হয়তো আপনি আমার সাথে সংসার করছেন। আপনি আমাকে ভালোবাসেন না, তাই না? শুধুমাত্র কথা রাখতেই আপনি আমাকে ভালোবাসার নামে আগলে রাখছেন। তুই ওনার সাথে নিজের তুলনা করছিস? তবে বুঝতে পেরেছি আপনি ওয়াদা করলে তা পালন করেন। মানতেই হচ্ছে তীব্র চৌধুরী যা কথা দিয়ে কথা রাখে, তার কথার বরখেলাপ হয় না। খুব নিখুঁতভাবেই তার দায়িত্ব পালন করে। তীব্র রাগান্বিত করে স্বরে ক্রুদ্ধ হয়ে বলল, একদম ঠিক বলছিস তুই। তোর আমার জনের প্রতি বেশি টান, তাই না? তো যা, আজ থেকে তোকে আমি আর আটকাবো না। যা ইচ্ছা কর তুই। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো জীবন হারাবি। তীব্রর ভয়ঙ্কর হুঙ্কারে হৃদিতা কেঁপে কেঁপে উঠল। তীব্রর লাল চোখজোড়া যেন ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছে। হাতের কাছে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে ফেলছে। হৃদিতা তীব্র দিকে কয়েক পলক তাকিয়ে চোখের পানি মুছে ধীর পায়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হতেই তীব্রর ভাঙচুর বেড়ে গেল কয়েক গুণ। যেন হৃদিতা যাওয়ায় রাগটা আরও বেড়েছে। এদিকে হৃদিতা দরজা খুলে বের হতেই লাবিব, তীর, মীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। বেচারারা 2 ঘন্টার অধিক সময় ধরে দাঁড়িয়ে আছে চিন্তিত বদনে। হৃদিতাকে তখন পড়ে যাওয়া থেকে তীব্রই বাঁচিয়েছে। আর সেই মুহূর্তেই হৃদিতাকে কোলে তুলে হসপিটালে তার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে ডোর লক করে রেখেছে প্রায় 3 ঘন্টার মতো। এদিকে হঠাৎ করে তীব্রকে দেখে সবাই অবাক প্লাস ভীত হলেও তীরের কাছে আশ্চর্যের বিষয় হলো তীব্র এত তাড়াতাড়ি কিভাবে এলো এখানে। তীর লাবিবের দিকে তাকাতেই লাবিব তখন চটপট করেই বলল, বস প্রাইভেট হেলিকপ্টারে করে এসেছে। ওরা 3 জন রুমে ঢুকে রুমের অবস্থা দেখে অবাক হলো। একটা কিছু আস্ত আছে বলে মনে হয় না। ভাগ্যিস এটা সাউন্ড প্রুফ রুম, নয়তো হসপিটালের সব রোগী আজ বিনা টিকিটে ওপরে চলে যেত। তীর তীব্রর দিকে চেয়ে শুকনো ঢোক গিলল। তীব্রকে এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে। হিংস্র পশুর মতোই নির্যাতন করেছে ঘরের প্রতিটি জিনিসকে। এদিকে আরিফ মিজান হৃদিতাকে এভাবে স্তব্ধ হয়ে বের হতে দেখে কিছুটা আন্দাজ করে বললেন, আমার তীব্র নানু ভাইয়ের জেদ ভয়ঙ্কর দিতা। তীরার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করো না, এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না, আর না তীব্রকে রাখা যাবে। হৃদিতা আরিফ মিজানের কথায় ভাঙ্গা গলায় বলল, তীব্র চৌধুরীর ওয়াইফ হিসেবে তো আমারও জেদ কিছুটা থাকা উচিত নানু। বলেই হৃদিতা তীরা চৌধুরীর রুমের দিকে এগিয়ে গেল। আরিফ চিন্তিত মুখে তাকিয়ে রইলেন হৃদিতার যাওয়ার পানে। এরপর ঠিক কি হতে চলেছে ধারণা নেই ওনার। মনে মনেই ভাবলেন,
তীরার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে দুজনের মধ্যেই আবার দূরত্বের না সৃষ্টি হয়। রাত বাজে 1:20। রুমের এক কোণায় শান্ত হয়ে সোফায় গা এলিয়ে বসে আছে তীব্র। সোফার পিছনের দিকটায় মাথা দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। ডান হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সাদা টাইলস রক্ত লাল রঞ্জিত হয়েছে ইতোমধ্যে, অথচ সে শান্ত আর নীরব। দীর্ঘ সময় ভাঙচুর করে শান্ত হলেও এখন একদম নিশ্চুপ সে। তীর দূরে দাঁড়িয়ে আছে, আপাতত ভয়ে তীব্র আশেপাশে ঘেঁষছে না। বলা তো যায় না হিংস্র বাঘ কখন হামলা করে। মীর তীব্রর অপর পাশের সোফায় বসে আছে, বার কয়েক হাতে ব্যান্ডেজ করার জন্য এগুলেও তীব্রর হুমকিতে বাধ্য হয়ে সোফায় চুপ করে বসে আছে। এদিকে তীব্র অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থেকে চোখজোড়া বন্ধ করল। চোখজোড়া বন্ধ করতেই ভেসে এলো অতীতের স্মৃতি। ছোট থেকেই তীব্র বড় হয়েছে খুব আদর যত্নে। মা, বাবা, ভাই, দাদু, দাদি, নানু, নানি সব মিলিয়ে স্বাভাবিক একটা পরিবার তার সামনে রেখেছিল সবাই। আর তীব্র বড় হচ্ছিল স্বাভাবিকভাবেই। খুব সুখেই কাটছিল তার দিনকাল। সেদিন স্কুল থেকে ফিরে দেখল তিশা চিন্তিত হয়ে কাকে যেন বারবার কল করছে। তীব্র আর তীরের বয়স তখন 12 বছর। মায়ের চিন্তিত মুখখানা দেখে তীব্র এগিয়ে এসে জিজ্ঞেস করল, আম্মু কি হয়েছে? তুমি কিছু না টেনশন করছো? তিশা তীব্রর মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আম্মু ঠিক আছি সোনা বাবা, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তীব্র মায়ের বাধ্য সন্তান, তাই মায়ের কথায় ফ্রেশ হতে চলে গেলে। দুইজনে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই তিশা তড়িঘড়ি করে নিচে নামতে নামতে কাজের মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওদের খেতে দাও, আমাকে একটু জরুরি কাজের জন্য যেতে হবে। তীব্র তিশার চিন্তিত মুখখানা দেখে টেবিল থেকে উঠে ছুটে গেল মায়ের কাছে। তুমি কোথায় যাচ্ছ আম্মু? তিশা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, মা কোথাও যাচ্ছি না বাবা, একটু কাজে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, কেমন? না, আমি তোমার সাথে যাবো মাম্মা। আমি সত্যি কোথাও যাচ্ছি না, তুমি বাসায় থাকো, মাম্মা চলে আসবে তাড়াতাড়ি। কিন্তু তীব্র সে ছিল জেদি, সে কিছুতেই তিশাকে একা ছাড়বে না। তীব্রর দেখে তীরও মায়ের সাথে যাবে বলে ঠিক করল। আর দুই ছেলের জেদের কাছে হার মানতেই হলো তিশাকে। আম্মু আমরা কোথায় যাচ্ছি? আমি হসপিটালে যাচ্ছি বাবা। কেন? তিশা তীব্রর কথায় মুচকি হেসে বলল, আমার ছোট বোন হসপিটালে, তাই। মানে দিয়ামণি? তীর হৃদিতার মা দিয়ার কথা শুনে বলল, দিয়ামণির বাবু হবে তাই না আম্মু? তিশা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ সোনা, তবে দিয়ার অবস্থা নাকি খুব একটা ভালো না। গ্রামের হসপিটালে চিকিৎসাও ততটা উন্নত না। বারবার বললাম ঢাকায় নিতে, কিন্তু অবস্থা ভালো না দেখেই সেখানেই ভর্তি করিয়েছে। তীব্র ব্যাপারটা না বুঝে প্রশ্ন করল, চিকিৎসা ভালো না কেন আম্মু? উন্নত চিকিৎসার অভাব ওখানে, মানে চিকিৎসা ভালো, যন্ত্রপাতি এসবের। তুমি চিন্তা করো না আম্মু, আমি তো বড় হয়ে ডাক্তার হব, তখন আমি সব হসপিটালের ব্যবস্থা ঠিক করে দেব। তিশা চৌধুরী তীব্রর কথায় মৃদু হেসে বলল, আমার আব্বা অবশ্যই ডাক্তার হবে, খুব বড় ডাক্তার হবে, আমার কলিজা। আমি বুঝি ফ্যাপসা। তীরের কথায় তিশা হেসে বলল, তুমি তীব্র দুজনেই আমার কলিজা। গাড়ি হসপিটালে পৌঁছতে সময় লাগলো 2 ঘন্টার মতো। তীব্র মায়ের সাথে একটা রুমে ঢুকতেই ভেসে এলো সদ্য জন্মানো বাচ্চার কান্নার শব্দ। তীব্র এদিক ওদিক তাকিয়ে কান্নার উৎস খুঁজতেই নজরে এলো তোয়ালে মুড়ানো ছোট্ট একটা বাচ্চা। গোলাপি তোয়ালে দিয়ে মুড়িয়ে রেখেছে তাকে। কান্নার কারণে গাল আর মুখ গোলাপি বর্ণ ধারণ করেছে। ছোট্ট সেই মাংসপিণ্ডটার দিকে কিসের টানে অনেকক্ষণ তাকিয়ে দেখল তীব্র। আনমনেই হাত বাড়িয়ে তুলতুলে গাল ছুঁয়ে দিতেই কান্না থামিয়ে ফুপিয়ে উঠল বাচ্চাটা। একদম ফুলের মতো সুন্দর তাই না তীব্র? তীরের কথায় তীব্র আনমনেই বলল, শি ইজ মোর দ্যান বিউটিফুল। এই দেখি দেখি কেমন হয়েছে আমার ছোট বোন। যেই নার্স মেয়েটির কোলে বাচ্চা ছিল সে একটু ঝুঁকে বাচ্চাটাকে দেখাতেই ছোট্ট মেয়েটি নাক মুখ কুঁচকে বলল, এই বোন আমার চাই না, এই বোন তো কালো, আমার কালো বোন পছন্দ না, আমি মানি না ওকে বোন বলে। আলিশা বেয়াদব হয়েছিস দিন দিন, তাই না? এক্কেরে মায়ের ছাও হয়েছিস, রূপের পূজারি হকলে নিজে যেমন মাইয়াটারেও বানাইছে তেমন। এখন যা মায়ের কাছে যা।
ছোট্ট আলিশা মুখ ভেংসি কেটে চলে যেতেই ভদ্রমহিলা নার্সটি বললেন, এই নার্স, দাও দেখি আমার কোলে বাচ্চাটারে দাও। নার্স মেয়েটি বাচ্চাটাকে দিতেই মহিলাটি গাল ভরে হাসলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তখনও বাচ্চাটা। তিনি আদর করে বললেন, একেরে মায়ের লাহান হইছে, হেই চোখ হেই মুখ, মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক আমার নাতনি রে। কি দিদি ভাই, আমারে চিনছ? আমি তোর দাদি, একটু হাইসা দেখাও তো দেহি দাদি রে। কান্তাছো কান, খিদা লাগছে? ওরে আমার দিদিমণি, একটু পরেই আম্মা তোমারে খাইতে দিব। কিন্তু বাচ্চাটা আরও জোরে কেঁদে উঠল। খাওয়ার জন্য বাচ্চাটি কাঁদছে শুনে তীব্র উদ্বিগ্ন হয়ে মহিলাটির কাছে এগিয়ে এসে বলল, ওকে কেন খেতে দিচ্ছেন না? ও তো কাঁদছে। হৃদিতার দাদি মানে লতিফা বেগম পাশ ফিরে তাকাতেই দেখল দুইজন ছেলে দাঁড়িয়ে আছে। মাস্ক পরিহিত ছেলে দুটোর দিকে তাকিয়ে তিনি তীব্রর উদ্দেশ্যে বলল, তুমি কি বিদেশি নাকি? তীব্রর শান্ত জবাব, নো, আমি বাংলাদেশে। আইসা তয় তুমি কেডা? আমার পরিচয় আপনি বড় জানতে পারবেন। আগে ওকে কিছু খাওয়ান, সে থেকে কেঁদেই যাচ্ছে। লতিফা বেগম তীব্র চিন্তিত মুখটা দেখে হেসে বললেন, ওর মা আইলে ওরে খাওয়াইবে। তোর আম্মুকে ডাকুন। ওর মায়ের তো এখন জ্ঞানও ফিরে নাই। তীব্র কিছু বলার আগেই ভেসে এলো তিশার কণ্ঠস্বর, তীব্র তীর, উনি হলেন তোমাদের দিয়ামনির শাশুড়ি। আর আন্টি, ওর আমার দুই ছেলে, তীব্র আর তীর। ওহ, তাই তো কই, আমার ছেলে দুইখানা মাশাআল্লাহ ভালোই। জি, দোয়া করবেন আন্টি, ওরা বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। অবশ্যই, এটা কম লাগে? খুব বড় হও তোমরা। হুনো, বলছি দিয়ার হুশ আইছে, বাচ্চা তো কান্দে। না, ওদের না হয় আমাকে দিন আন্টি, আপনি একটু আরাম করুন। অনেক দৌড়দৌড়ি করেছেন সারাদিন। তিশা বাবুকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করলেও বাচ্চাটা কাঁদছে। তীব্র বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্না সহ্য করতে না পেরে ছুটে এলো। আম্মু, ও এত কাঁদছে কেন? আর কত কাঁদবে? তিশা তীব্রর চিন্তিত মুখটা দেখে বলল, দিয়ামনির জ্ঞান আসলেই ওহ থেমে যাবে বাবা। তীব্র তবুও কোনো এক অজানা টানে ওর কান্না সহ্য করতে পারছে না, তাই তিশাকে বলল, আম্মু, ওকে আমি একটু কোলে নেই। তিশা তীব্র দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি পারবে? আমি পারবো আম্মু, প্লিজ ওকে দাও। তিশা তীব্রর কোলে ছোট্ট দেহটি দিতেই তীব্র খুব যত্ন সহকারে কোলে নিল। অবাক করা বিষয় হলো বাচ্চাটি এখনও কাঁদছে, তবে ঠোঁট উল্টে কাটছে, যেন তীব্রকে অভিযোগ করছে তাকে কেন খেতে দেওয়া হচ্ছে না, তার তো ক্ষুধা পেয়েছে। তীব্র বেশ কিছুক্ষণ অমন ঠোঁট ফুলানো দেখে ফিক করে হেসে উঠল। তীব্র হাসার মিনিটের মধ্যেই বাচ্চাটি জোরে জোরে কান্না করে দিল। তীব্র হতবাক হয়ে ওর কান্না থামানোর উদ্দেশ্যে বলল, কাঁদে না লিটল গার্ল, ডোন্ট ক্রাই, প্লিজ ডোন্ট ক্রাই। দেখো, আই এম সরি, সরি সরি, আর হাসবো না তোমার উপর। সরি, প্লিজ প্লিজ ডোন্ট ক্রাই। তীব্রর অস্থিরতা দেখে বলল, কোনোদিন আমার জন্য তো এমন অস্থির হসনি ভাই, তাও নাকি শরীর বন্যা বয়ে দিচ্ছিস, একদিনও বয়স না হয় পিচির জন্য। তীব্র বিরক্ত কণ্ঠে বলল, চুপ করবি? তীর ব্যঙ্গ করে বলল, আম্মুর সামনে খুব ডিসেন্ট হয়ে ঘোরো তুমি, আসলে তুমি যে কি চিজ ভাই। তীব্র তীরের কথায় তোয়াক্কা না করে বাচ্চাটিকে নিবিড়ভাবে কোলে রেখে আলতো করে দোলাতেই কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটিকে একদম শান্ত দেখালো। ছোট্ট একটা মুখ, ঘন কালো চুল, চোখে ঘন কালো পাপড়ি। তীব্র বাচ্চাটিকে দেখার মাঝেই বাচ্চাটি ঘুমিয়েই হেসে উঠল। তীব্র দু চোখ ভরে দেখল সেই নজর করা হাসি, যে হাসিতে সে প্রথম ঘায়েল হয়েছিল। সদ্য জন্মানো সেই বাচ্চার প্রতি সেদিন অনুভব করলো অসীম মায়া, যে মায়া আজও তার কাটেনি। আজও সেই কাঁদো কাঁদো মুখখানা, ঠোঁট উল্টিয়ে কান্না করা, আর সেই মারাত্মক হাসি তাকে বন্দি করে রেখেছে মেয়েটার মায়ায়। তীব্র শত চেষ্টার পরেও পারেনি সেই মায়াজাল থেকে পালাতে, আর হয়তো পারবেও না। এইভাবে আটকে থাকবে মায়াবতীর মায়াজালে আজীবন, শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাত তখন কয়টা বাজে জানা নেই, তবে মাঝরাত। চারদিকে শুধুই নিস্তব্ধতা ঘিরে রেখেছে।
অনেকেই জেগে জেগে আছে হয়তো। হসপিটাল যেহেতু, তবে এই ফ্লোরের পরিবেশ বেশ শান্ত। ভিআইপি এরিয়া হওয়ায় লোক সমাগম কম, নেই বললেই চলে। হৃদিতা ধীর পায়ে এসে দাঁড়ালো তীব্রর রুমের সামনে। নেম প্লেটে ইংরেজি বড় অক্ষরে লেখা তীব্র চৌধুরী। অপরের দিকে লেখা রেস্ট রুম। হৃদিতা একবার দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। দরজায় পাসওয়ার্ড সিস্টেম করা, 3 বারের অধিক ভুল পাসওয়ার্ড দিলে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। হৃদিতা অনেকক্ষণ ভেবে তীব্রর পার্সোনাল নাম্বারের শেষের 6 ডিজিট বসালো, কিন্তু এতে পাসওয়ার্ড ভুল বলছে। হৃদিতা এবার নিজের নাম্বারের শেষের 6 ডিজিট বসালো, তবুও রং পাসওয়ার্ড বলছে। আর একবারই সুযোগ, এরপর আর সুযোগ নেই। হৃদিতা বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তীব্র আর হৃদিতার জন্ম তারিখ বসালো। সাথে সাথেই ডোর আনলক হয়ে গেল। হৃদিতা চমকে উঠল। ধীর পায়ে রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার, ড্রিম লাইট জ্বলছে। আবসা আলোয় হৃদিতা বেডের দিকে এগিয়ে গেল। লাইট জ্বালালো না, যেন তীব্রর ঘুম না ভাঙে। হৃদিতা ধীর পায়ে এসে বেডের কাছে দাঁড়ালো। তীব্র চোখের ওপর এক হাত দিয়ে ঘুমিয়ে আছে। আবসা আলোয় হৃদিতা তীব্রর হাতের দিকে তাকালো। হাতে রক্ত জমাট বেঁধে আছে। হৃদিতা খুব ধীরে তার সাথে আনা ফার্স্ট এইড বক্সটা নিচে রেখে ফ্লোরে বসে পড়ল। বেডে থাকা হাতটা দেখার জন্য মুখ বাড়িয়ে ভালো করে দেখল। কি অবস্থা করেছে হাতটার? হৃদির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তুলায় স্যাভলন ভিজিয়ে আলতো করে ফু দিয়ে হাতটা পরিষ্কার করলো, যাতে জ্বললে তীব্র উঠে না যায়। পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ব্যান্ডেজের ওপর ঠোঁট ছোঁয়ালো। চোখের পানি কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল সেই ব্যান্ডেজের ওপর। হৃদিতা তীব্রর হাতের প্রতিটি আঙ্গুলে আলতো করে চুমু দিয়ে ধীর আওয়াজে বলল, আই এম সরি, এইসব আমার জন্যই হয়েছে। আমি এসব উল্টাপাল্টা কথা না বলে আই এম সরি, প্লিজ আমায় ভুল বুঝবেন না প্লিজ। আমি শুধু আপনার অস্থিরতা দূর করতে চেয়েছি। আমি তো চেয়েছি আপনার অস্থিরতা, মাফ করতে না পারার অস্থিরতা, নিজের জন্মদাত্রীকে ঘৃণা করার অস্থিরতা। আপনি মুখে যতই বলুন না কেন আপনি ওনাকে মা মানেন না, কিন্তু তীরা চৌধুরী আপনার জন্মদাত্রী মা, ওনার সাথে আপনার রক্তের সম্পর্ক। উনি শুধু আপনার সাথে ওনার শেষ মুহূর্তে কিছু বলতে চায়। ওনাকে আপনি মাফ করেছেন, এটা একবার আপনার মুখে শুনতে চায়। তীরা আম্মুকে মাফ না করলে উনি মরেও শান্তি পাবে না, আর আপনি জীবিত থেকেও শান্তি পাবেন না। এই আত্মগ্লানি আপনাকে তিলে তিলে কষ্ট দিবে, আর আর আমি আপনাকে এই কষ্টে দেখতে চাই না। আমি তো জানি আপনি আমায় কতটা ভালোবাসেন, মুখে হয়তো বলেননি, কিন্তু আমি জানি আপনি আমায় ভালোবাসেন, খুব ভালোবাসেন। আপনার মতো আমাকে এতটা কেউ আগলে রাখেনি, কেউ আমায় এতটা ভালোবাসেনি। আমার যোগ্যতার চেয়েও হয়তো বেশি পেয়ে গিয়েছি আমি আপনার কাছ থেকে। আমি জানি আমি আপনার যোগ্য নই। আমাকে ভুল বুঝবেন না তীব্র। আপনি ছাড়া আমার জীবনে প্রয়োজনীয় বলতে কিছুই নেই। আপনি ছাড়া আমি অপ্রয়োজনীয় বস্তুর ন্যায়, যার হয়তো নিজের কোনো অস্তিত্ব নেই। হৃদিতা নিজের কথাগুলো বলার মাঝেই তীব্রর হাত নড়ে চড়ে উঠল। হৃদিতা তীব্রর হাত ছেড়ে আলতোভাবে বেডে রেখে দিল। বেশ কিছুক্ষণ তীব্রর ঘুমন্ত মুখখানা দেখে ধীরে বেডের অপর পাশে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তীব্রর ঘুম ভেঙে যেতে পারে, তাই আর শত ইচ্ছের পরেও জড়িয়ে ধরল না। একটু পরেই সে চলে যাবে তীব্র ওঠার আগেই। কথাটা ভেবেই শরীরটা বিছানায় এলিয়ে দিল। আজকাল বড্ড অচল লাগছে, ক্লান্ত লাগছে। হৃদিতা শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। হৃদিতার ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসতেই চোখ মেলে তাকালো তীব্র। সে ঘুমায়নি। প্রথমবার হৃদিতা পাসওয়ার্ড দিতেই তীব্রর ফোনে মেসেজ আসে। তীব্র ক্যামেরায় হৃদিতাকে দেখেছে। ভেবেছিল পাসওয়ার্ড বুঝতে পারবে না, তবে বউ তার ইন্টেলিজেন্ট আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যান্ডেজ করা হাতটা তুলে এক পলক সেটা দেখে তাকালো ঘুমন্ত হৃদিতার দিকে। নিজেকে গুটিয়ে জড়সড় হয়ে এক কোণে ঘুমিয়ে আছে। তীব্র আলতোভাবে নিজের কাছে টানতে হৃদিতা অভ্যাসের কারণে ঘুমের মাঝে নিচ থেকে তীব্রর বুকে মাথা রেখে এক পা তীব্র গায়ে তুলে দিয়ে জড়িয়ে ধরল। তীব্র এক হাতে হৃদিতাকে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে হৃদিতার মুখটা তুলে ধরে বলল, বড্ড বেশি জানান আপনি বউ। আমার সাহস কতখানি আমার সাথে চিটবাট পারে? এই সাহসের পরিমাণ তো আমি পরে মাপবো, আজকের শাস্তিটা আগে। হৃদিতার মুখের ওপর পড়া ছোট্ট ছোট্ট চুলগুলো সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে থেকে মুখ ডোবালো গলার ভাঁজে। তীব্র হৃদির ওড়না শরীর থেকে ফেলে গলায় জোরে বাইট দিতেই
হৃদি ঘুমের মধ্যেই মৃত্যু আর্তনাদ করে উঠল। তীব্র থামল না, বরং আরও ক্ষিপ্ত হয়ে উঠল। চিনচিনে ব্যথায় কাকিয়ে উঠল হৃদিতা। জ্বলছে পুরো গলা ও বুক। হৃদির ঘুম ছুটে গেল। পিটপিট করে চোখ খুলতেই পরিচিত ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। হৃদিতা পুরোপুরি চোখ খুলে তাকাতেই নজরে এলো সিল্কি এলোমেলো চুল। হৃদিতা বুক থেকে তীব্রর মাথাটা তুলে এনে তার মুখোমুখি করল। আফসা আলোয় তীব্রর মুখখানা দেখল। তীব্রর চোখে স্পষ্ট রাগ আর অভিমান। মুখটা বাচ্চাদের মতো ভার করে রেখেছে। যেমন বাচ্চারা রাগলে মুখ ভার করে রাখে, ঠিক তেমনই দুইজন দুইজনের চোখের দিকে তাকিয়ে আছে। হৃদিতা তীব্র রাগী আর অভিযোগে ভরা চোখের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমোতে দিবেন নাকি? তীব্রর সোজা উত্তর, না। হৃদিতা তীব্রর কথায় কাঁদো কাঁদো মুখ করে বলল, ইস, জ্বলছে খুব। আপনি কি মানুষ? এভাবে কেউ কামড় দেয়? দেখুন তো কি করেছেন। আজ শুধু ফর্সা না বলে এক্ষুনি হয়তো লাল রক্ত জমাট বেঁধে যেত। ওই যে মুভিতে দেখায় না, একদম ধবধবে সাদা নায়িকা থাকে, এরপর আপনার মতো একটা হিরো থাকে যে নায়িকার গলায় বাইট দেয়, আর নায়িকা পরে আয়নাতে দেখে তার গলা লাল হয়ে আছে। ব্যথায় সে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়, এরপর নায়ক এসে গলায় মলম লাগিয়ে দেয়, এরপর সব দাগ ঠিক হয়ে যায়। কিন্তু আপনি আমার দাগগুলো না মুছতেই আবারও ক্ষতের সৃষ্টি করেছেন। আমি ব্যথা পাই, নেহাতি আমি ভালো বউ বলে আপনাকে কিছু বলি না। বলেই হৃদিতা থামল। হাঁপিয়ে গেছে এত কথা বলে। একটু শ্বাস টেনে আবারও বলল, কি সমস্যা? এইভাবে চেপে ধরে রেখেছেন কেন? আপনি আস্ত একটা হাতি। আমার মতো পিচ্ছি মানুষ আপনার হাতের শরীর টানতে পারি? সরুন, নয়তো নয়তো আমি কেঁদে দিব। খাতেন। আপনি পাষাণ। এরপর আপনি আসলে একটা রাক্ষস। এরপর আপনি অসভ্য। হৃদিতা চমকে উঠে বলল, এই না, আপনি সভ্য। দুনিয়ার সবচেয়ে সভ্য মানুষ আপনি। আমি সরি, ভীষণ সরি। তীব্র হৃদিতাকে আরও একটু চেপে ধরে বলল, এরপর আমাকে ছেড়ে যায় শুধু। কলিজে বড় হয়েছে না তোর? একদম কলিজের টেনে বের করবো বলে দিলাম। ও মা, আমি কখন ছেড়ে গেলাম? আপনি তো বললেন চলে যা এখান থেকে। আমি বললি তুই কেন যাবি? কেন যাব না? কেন যাবি? যাব নাই বা কেন? যেতেই বা হবে কেন? আপনি বলেছেন তাই। বলেছে বলে চলে যাবে? হৃদিতা তীব্রর অভিমানী সুর শুনে তীব্রর গলার দুই পাশে দুই হাত দিয়ে ধরে মুখটা এগিয়ে এনে কপালে কপাল ঠেকিয়ে আলতো হেসে বলল, ও প্রিয়, ও প্রিয়, তুমি ছাড়া যাব কোথায় বলো? তুমি ছাড়া যাব কোথায়? না আমি কোথাও যাব, আর না আপনাকে কোথাও যেতে দিব। তীব্র ভ্রু কুঁচকে বলল, কনফিডেন্স 100%। তীব্র সব ভুলে আলতো হেসে বলল, যদি চলে যায় শেষ করে ফেলবো। কাকে? আমাকে বুঝি? নিজেকে। তীব্র থমকাল। এতক্ষণের শান্ত হওয়া মাথাটা দপ করে জ্বলে উঠল। হৃদিতা চোয়াল শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খুব কথা শিখেছিস। হৃদিতা তীব্র হাতের ওপর হাত রাখতেই তীব্রর হাত নরম হয়ে এলো। হৃদিতা তীব্র হাতখানা টেনে চুমু খেয়ে বলল, আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমার নিঃশ্বাসও আমায় ছেড়ে চলে যাবে প্রিন্স মশাই। যাব না। যেতে দিব না। আরে আমি তো যাবই না। আরে আমিও তো যেতে দিবই না। তীব্র এবার ফিক করে হেসে উঠল। হৃদিতা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল সেই হাসি। আফসা আলোয় ফর্সা মুখখানার দিকে চেয়ে থেকে মুচকি হেসে গেয়ে উঠল।